হ্যালো বন্ধুরা, নজরুল আওয়াজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যা বিষয়ে আলোচনা করব তা ষষ্ঠ শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠ শ্রেণী অর্থাৎ প্রথম সাবজেক্টিভ টেস্ট আর কয়েকদিন পরেই 1 এপ্রিল বা 2 এপ্রিল থেকে তা শুরু হতে যাচ্ছে। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ভর দুপুরে যে কবিতাটি রয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, সেই ভর দুপুরে কবিতাটি আলোচনা করব। তো বন্ধুরা, এখানে এমনভাবে আলোচনা করা হবে যে তোমরা যে কোনো রকম প্রশ্ন আসলে তোমরা তার উত্তর দিয়ে দিতে পারবে। সুতরাং মনোযোগ দিয়ে সম্পূর্ণ কবিতাটি শুনবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। কবিতার নাম ভর দুপুরে, লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আমরা প্রথমে লেখকের সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। নীরেন্দ্রনাথ চক্রবর্তী এমন একজন ব্যক্তি, তিনি একাধিক পুরস্কার দ্বারা তিনি ভূষিত হয়েছেন। কী কী পুরস্কার পেয়েছেন? তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, আনন্দ পুরস্কার পেয়েছেন এবং নানান বিভিন্ন ধরনের পুরস্কার তিনি পেয়েছেন। এছাড়াও তিনি তার বিভিন্ন কাব্যগ্রন্থের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। তার কী কী কাব্যগ্রন্থ রয়েছে? যেমন উলঙ্গ রাজা, কলকাতার যিশু, সত্য সেলুকাস, প্রথম নায়ক, এ সমস্ত নানান ধরনের কাব্যগ্রন্থ তার রয়েছে। এবার দেখো কবিতার নাম ভর দুপুরে। প্রথম লাইনটিতে কি রয়েছে? ওই যে অশত গাছটি, ও তো পথিক জনের ছাতা, তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা। ওই যে অশত গাছ, তোমরা অশত গাছ দেখেছো? অশত গাছ দেখবে সে তার শাখা প্রশাখাগুলো এভাবে বিস্তার করে থাকে, চারিদিকে ছড়িয়ে রাখে এবং তার নিচে একটা বিশাল ছায়াবহুল এলাকা সে তৈরি করে। তাই বলছে ওই যে অশত গাছটি। কবি এখানে সরাসরি একটি গ্রামের একেবারে দুপুরের একটি চিত্র তিনি তুলে ধরেছেন। যদিও আমরা বেশিরভাগ মানুষই গ্রামে বসবাস করি ভারতের, তো গ্রাম বাংলার কি চিত্র তা এখানে ধরা পড়েছে। একটি নির্জন দুপুরের কথা তিনি বলেছেন। কি বলেছেন? ওই যে অশত গাছটি, ও তো পথিকজনের ছাতা। ওই যে দূরে অশত গাছটি দেখা যাচ্ছে ছোট ছোট পাতাওয়ালা, সে তো পথিকজনের ছাতা। পথিকজনের ছাতা কেন? রাস্তা দিয়ে পথিকরা যখন চলতে চলতে ক্লান্ত হয়ে যায়, তখন পথিকরা এসে এই গাছটির নিচে তারা একটু জিরিয়ে নেয়, একটু আরাম করে নেয়। তাই বলছে যে রোদের মধ্যে ছাতা যেরকম আমাদের সাহায্য করে, ঠিক এখানে সেই অশত গাছটি একটি ছাতার মতো পথিকজনের হয়ে দাঁড়িয়েছে। পথিকজন কাকে বলে? যারা পথ দিয়ে চলাফেরা করে তাদেরকে বলা হয় পথিক। তো তাদের একটি ছাতার মতো কাজ করছে বিশাল অশত গাছটি। আবার কি বলেছে? তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা। তলায় ঘাসের গালচেখানি। এবার ওপরে অশত গাছ রয়েছে, ওপরে অশত গাছ, এবং তার নিচে কি? তার নিচে হচ্ছে গিয়ে এই তলায়, এই নিচটাতে কি? সেখানে আদর করে পাতা আছে। কি পাতা আছে? ঘাসের গালচে। এবার দেখো ঘাসের গালচে কাকে বলা হচ্ছে। তোমরা গালচে অবশ্যই চিনবে। ওই বিভিন্ন অনুষ্ঠানে যে কার্পেট পাতা হয়, কখনো বা লাল রঙের, কখনো বা সবুজ রঙের এই কার্পেট পাতা হয়, সেগুলোকে বলা হচ্ছে গালচে। অর্থাৎ সেই অশত গাছটির নিচে এত সুন্দর করে মনে হয় কেউ গালচে পেতে রেখেছে, খুব আদর করে যত্ন করে পেতে রেখেছে। আসলে সেই গালচে কি বলতো? আসলে সেই গালচে হচ্ছে সবুজ ছোট ছোট ঘাস। মনে হয় কেউ গালচে পেতে রেখেছে, তাই বলেছে তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা। এর পরের লাইনে কি বলছে দেখো? চড়ছে দূরে গরু বাছুর, গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। এর পরের লাইনগুলোতে বলা হচ্ছে একটা গ্রামীণ দৃশ্য। কি? চড়ছে দূরে গরু বাছুর, মানে দূরে গরু বাছুরকে চড়ানো হচ্ছে। এবার গরু বাছুর কারা চড়ায়? রাখালরা চড়ায়। তাই বলছে চড়ছে দূরে গরু বাছুর, গাছের তলায় শুয়ে। এবার দূরে যেহেতু গরু বাছুর সেগুলো চড়ছে,
আর গাছের তলায় কারা যেন শুয়ে রয়েছে। কারা শুয়ে রয়েছে? না, সেই গরুগুলোর যে মালিক রাখাল, সেই রাখাল গাছের তলায় শুয়ে রয়েছে। শুয়ে শুয়ে কি দেখছে? না, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। আকাশের দিকে তাকিয়ে রাখালরা তারা শুয়ে আছে এবং দেখছে যে মেঘগুলো কোথায় যাচ্ছে? আকাশটাকে ছুঁয়ে যেন চলে যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে। তাই এই কথা বলা হয়েছে। এরপরে কি বলা হয়েছে দেখো, খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি। এবার দেখো খোল, এখানে কি খোল বলা হচ্ছে? খোল বলতে বলা হচ্ছে যে নৌকার ভিতরে তোমরা যদি নৌকো দেখো তাহলে দেখবে সেখানে একটা বড় গর্তের মতো অংশ থাকে যেখানে বিভিন্ন জিনিসপত্র ঢুকিয়ে রাখা হয়, সেটাকে বলে খোল। তো খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি। খোলের মধ্যে করে কি নেওয়া হচ্ছে? শুকনো খড়ের আটি নেওয়া হচ্ছে। ধান কাটার পর যে খড় পড়ে থাকে সেই খড়ের আটিগুলো তুলে কোথায় নেওয়া হচ্ছে? সেগুলো খোলের মধ্যে করে নেওয়া হচ্ছে। আর কি? নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। নদীর ধারে যে একটা বিশাল বড় নৌকা বাঁধা রয়েছে, সেই নৌকাটি কার? কেউ তো জানে না সেই নৌকাটি কার। কবি এখানে বলেছে যে ওই বড় নৌকাটি। নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, কেউ কোথা নেই, কেউ কোথা নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। কবি আবার বলছে, যেহেতু দুপুরবেলা প্রথমে একটু বর্ণনা দিয়েছে তিনি পরিবেশের, তারপরে আবার তিনি বলছেন কেউ কোথা নেই, মানে কোথাও কেউ নেই। কোথা মানে কোথাও কেউ নেই। কেউ কোথা নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। যেহেতু দুপুর তাই কি মিহিন সাদা ধুলো, একেবারে মসৃণ সাদা ধুলো কে ওড়াচ্ছে? বাতাস সেগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর কেউ কোথাও নেই। কেন নেই? কারণ ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। রাস্তায় কেউ নেই, কারণ এই ভর দুপুরে যে যার ঘরে এই তপ্ত রোদের মধ্যে না বেরিয়ে যে যার ঘরে তারা ঘুমোচ্ছে। তখন কি বলছে দেখো আবার, শুধুই কি আর মানুষ ঘুমোয়, যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। এবার এই লাইনগুলোতে আরও একটু দার্শনিক চিন্তাভাবনা নিয়ে আসা হয়েছে। কেমন সেটা দেখো, যে শুধুই কি মানুষ ঘুমোয়, এখানে কি শুধু মানুষগুলোই ঘুমোচ্ছে? না, যে জানে সে জানে, মানে যে এই ভিতরের কথা জানে সে অবশ্যই জানে যে আঁচল পেতে বিশ্বভুবন, সারা বিশ্বভুবন আঁচল পেতে কোথায় ঘুমাচ্ছে? এইখানে সে ঘুমোচ্ছে। আর তার অপরূপ লীলা আমরা দেখে বেড়াচ্ছি। আমরা এই বাংলায় তার অপরূপ লীলা দেখছি যে সারা বিশ্ব কিভাবে এখানে আঁচল পেতে ঘুমিয়ে আছে। কিছু অংশ গ্রামারের বা কিছু অংশ প্রশ্ন আমরা একটু আলোচনা করি। চলো, প্রথমত এখানে যে প্রশ্নটা রয়েছে দেখো, যে 2 প্রশ্ন রয়েছে, অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? অশ্বত্থ গাছকে উত্তরটা তোমরা এইভাবে লিখবে যে অশ্বত্থ গাছ দেখতে অনেকটা ছাতার মতো এবং ছড়ানো এবং ছায়াবহুল, সে খুব ছায়া প্রদান করে। তাই পথিকজন যখন ক্লান্ত হয়ে যায় তখন সেই গাছের নিচে এসে বসে একটু জিরিয়ে নেয়, একটু বিশ্রাম করে নেয়। তাই অশ্বত্থ গাছকে কি বলা হয়েছে? পথিকজনের ছাতা বলা হয়েছে। 1 নম্বর গেল। 2-1। 2 হচ্ছে, রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? না, রাখালরা গাছের তলায় শুয়ে দেখছে যে মেঘগুলো কিভাবে আকাশ ছুঁয়ে ছুঁয়ে যায়, সেটাই দেখছে। 2-3 কি আছে দেখো, নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? ও, নদীর ধারের কোন দৃশ্য? নদীর ধারে একটি নৌকার দৃশ্য চোখে ফুটে উঠেছে। এবং সেই নৌকার মধ্যে কি ছিল? না, খোল ছিল। সেখানে বোঝাই করা প্রচুর খড়
নিয়ে যাওয়া হচ্ছিল, এই দৃশ্যটাই ফুটে উঠেছিল। তো আমরা এখানে তিনেরগুলো একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। তো কবিতায় যে তৃণ রয়েছে, তৃণ মানে হচ্ছে ঘাস, ওই যে ঘাসের গালচে পাতা বলা হয়েছে। তটিনী, তটিনী মানে হচ্ছে নদী, নদীর ধারে বাঁধা আছে কি নৌকো। গৌরক্ষক মানে রাখাল, রাখালদের কথা বলা হয়েছে যারা গরুকে রক্ষা করে। আর পৃথিবী বলতে এখানে কি বোঝানো হয়েছে? পৃথিবী বলতে এখানে ভুবন, সবার শেষে ভুবন কথাটা রয়েছে। আর জলধর বলতে এখানে মেঘকে বোঝানো হয়েছে, জলধর বলতে মেঘ। 4 নম্বরে কি হয়েছে দেখো, নিচের বিশেষ্য শব্দগুলোকে বিশেষণে আর শব্দগুলোকে বিশেষ্যে পরিবর্তিত করো। তো ঘাস যেটা আছে সেটা কি হবে? ঘেঁষো। কি হবে? ঘেঁষো। রাখাল, রাখালিয়া হবে। আকাশ, আকাশী হবে। মাঠ আছে, মেঠো হবে। আদর আছে, আদুরে বা আদরিণী হবে। আর গাছ আছে, গেছো হবে। আর লোক হচ্ছে লৌকিক। অর্থাৎ এই কয়েকটি উত্তর তোমাদের জন্য করে দেওয়া হলো। তো আজকের জন্য এতটুকুই। অনেক অনেক ভালো থাকবে। ধন্যবাদ।